হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। প্রিয় ভাই এবং বোনেরা, আশা করি তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করছো। তো আজকে আমরা শুরু করব 5 নম্বর ক্লাস, চ্যাপ্টার 5 থেকে। আমাদের সিলেবাস থেকে কিন্তু আমরা প্রথম চ্যাপ্টার 5-এ প্রথমে দেখেছিলাম ল্যান্ডম্যান 1, দ্বিতীয় ক্লাসে দেখেছি টোপোলজি, 3 নম্বর ক্লাসে দেখেছি আমরা প্রোটোকলস, 4 নম্বর মানে লাস্ট ক্লাস যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই 4 নম্বর ক্লাসে আমাকে দেখে নিচ্ছি আমরা ওএসআই মডেল। আজকে আমরা শেষ করব এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু আমরা আজকে শেষ করব হচ্ছে ইন্ট্রোডাকশন টু ওয়েব সার্ভিস। তো ওয়েব সার্ভিসের মধ্যে কী কী দেখবো আমরা? www দেখবো, HTML, XML, আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম, ইউআরএল, আইএসপি, ওয়েবসাইট, ওয়েব ব্রাউজার, ওয়েব সার্ভার এবং ওয়েব হোস্টিং। এই নামগুলোর সাথে তোমরা কিন্তু অলরেডি পরিচিত আছোই। প্রত্যেকে ডোমেইন, ওয়েব ব্রাউজার, ওয়েবসাইট, আইএসপি ইউজ করছো। তো সেগুলো নিয়েই আমি আজকে কিছু আলোচনা করব। আমার আলোচনার মাধ্যমে তোমাদেরও অনেক কিছু মনে পড়ে যাবে, যেগুলো আমাদের প্রতিনিয়ত জীবনে কাজে লাগছে। যাই হোক, ক্লাসটা খুব মজাদার হবে, তোমরা সঙ্গে থাকো, পুরো ক্লাসটা স্কিপ না করে দেখো। আর যেগুলো টপিক ইম্পর্টেন্ট অবশ্যই স্ক্রিনশট নাও, পাশে বই নিয়ে বসতে পারো, বইয়ে মার্ক করে নাও, অনেক কাজে আসবে। তো আমি এখানে যা দেখলাম, আমাদের গৃহপালের বই বা বিভিন্ন বইতে কিন্তু যা সিলেবাস ভিত্তিক অনেক বড় বড় জিনিস দেওয়া আছে। তোমরা অবশ্যই বই পড়বে, বারবার বলছি প্রত্যেকে অবশ্যই বই ফলো করবে, হ্যাঁ, কারণ বইয়ে কিন্তু অনেক ডিটেলসে ভালো কিছু দেওয়া আছে। আর আমি তোমাদের বইয়ের পাশাপাশি নোটস দেবো আজকে, কারণ এটা নোটস ছাড়া পড়া সম্ভব হবে না। কারণ বইয়ে যত পরিমাণ আছে পুরোটা করাতে গেলে 2-3টে ভিডিও হয়ে যাবে, ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাসটা, খুব মন দিয়ে দেখো। আজকের ক্লাসে আমরা প্রথমে দেখে নেবো হচ্ছে www কি, ঠিক আছে? প্রথম প্রশ্ন আজকে আমাদের www কি, ঠিক আছে? দেখো, ইহার সম্পূর্ণ নাম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ইহা হলো ইন্টারনেটের আধুনিক প্রযুক্তি, যেটি প্রকৃতপক্ষে অসংখ্য হাইপার টেক্সট ডকুমেন্টের আন্তঃসংযোগকারী বিশাল সংগ্রহ। ইন্টারনেটে ব্যবহৃত সমস্ত প্রোটোকল এবং HTTP এর মিলিত রূপ হলো www। এর মানে হচ্ছে, যখন তুমি কোনো ওয়েবসাইট খুলছো, আমরা কী করি? www.facebook.com, www.google.com, সমস্ত ওয়েবসাইটের প্রথমে কিন্তু www লিখতে হচ্ছে। এর মানে কি? সমস্ত ওয়েবসাইটের মিলিত সংগ্রহ হচ্ছে www, অথবা সমস্ত হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এর বিশাল সংগ্রহ হচ্ছে www। তাহলে এর সংজ্ঞাটা কী হচ্ছে? ইহার ফুল ফর্ম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ইহা হলো ইন্টারনেটের আধুনিক প্রযুক্তি, যেটা প্রকৃতপক্ষে অসংখ্য হাইপার টেক্সট ডকুমেন্ট এর আন্তঃসংযোগকারী বিশাল সংগ্রহ। ইন্টারনেটে ব্যবহৃত সমস্ত প্রোটোকল এবং HTTP এর মিলিত রূপ হচ্ছে www। আমরা যদি বই থেকে পড়ি, বই থেকে কিন্তু আমাদের একই জিনিস দেওয়া আছে, তোমরা এখান থেকে এটুকু দেখে নেবে, আরও ভালো বুঝতে পারবে। এখান থেকে একটা লাইন খুব ইম্পর্টেন্ট, কত সালে কোন বিজ্ঞানী www উদ্ভাবন করেন? 1989 সালে সুইজারল্যান্ডের পদার্থবিজ্ঞানী টিম বার্নার্স-লি, নামটা কি? টিম বার্নার্স-লি www উদ্ভাবন করেন। টিম বার্নার্স-লি www এর পাশাপাশি আরেকটা জিনিস উদ্ভাবন করেছেন, ওটা কি? ওটার নাম হচ্ছে HTML। HTML ল্যাঙ্গুয়েজ কিন্তু টিম বার্নার্স-লি তৈরি করেছিলেন। আমরা একটু পরে HTML নিয়ে আলোচনা করবো, দেখে নেব, ঠিক আছে? তো আরেকটা প্রশ্ন এখান থেকে বলতে হবে, www এর কাজ বা সুবিধা কী? কী কী কাজ বা সুবিধা আছে www থেকে? তো আমরা এটা বই থেকেই দেখে নিচ্ছি কী কী সুবিধা আছে। ইন্টারনেটের সঙ্গে যুক্ত বিশ্বের কয়েক কোটি কম্পিউটারের মধ্যে থেকে প্রয়োজনীয় তথ্যটি www এর সাহায্যে খুঁজে পাওয়া যায়। ওয়েব ডকুমেন্টের লিঙ্ক থেকে অন্য ডকুমেন্ট খোলা যায়। ওয়েব পেজে মাল্টিমিডিয়া ইউজ করা যায়। মাল্টিমিডিয়া বলতে কি? ভিডিও, ছবি ইত্যাদি। www শব্দ, গ্রাফিক্স, চলচ্চিত্র প্রভৃতিকে একত্রিত করে, এক জায়গায় নিয়ে আসতে পারে। আর 5 নাম্বার কি? www ব্যবহারকারীকে নতুন তথ্যের সন্ধান দেয়, ঠিক আছে? তো এখানে 5টা পয়েন্ট দেওয়া আছে, আর যদি নোটস থেকে পড়ো, এটা স্ক্রিনশট নিয়ে নাও, 1, 2, 3 এটুকু তোমরা লিখতে পারো, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবারে আমরা দেখে নেবো হচ্ছে পরের প্রশ্ন, HTML কি? খুব ভালো জিনিস HTML। আমরা অনেকে HTML সম্বন্ধে জেনেছি, বা যারা তোমাদের দাদা দিদিরা কম্পিউটার নিয়ে পড়াশোনা করছে, তোমাদের মধ্যে যারা ওয়েবসাইট সম্বন্ধে জানো, তারা HTML সম্বন্ধে অবশ্যই জানো। HTML হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, যেমন সি একটা ল্যাঙ্গুয়েজ, পাইথন একটা ল্যাঙ্গুয়েজ। HTML হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়।
সি, পাইথন, জাভা যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যার সাহায্যে কী করা হয়, ওয়েব পেজ তৈরি করা হয়। তো HTML এর সংজ্ঞাটা আমরা কী লিখতে পারি দেখে নাও। HTML বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ নামক ভাষা ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করা যায়। তাহলে এক কথায় উত্তর। কাজ কি? 1989 সালে সুইজারল্যান্ডের বিজ্ঞানী টিম বার্নার্স-লি এর পেজ তৈরির জন্য বিশেষ ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তার নাম HTML। HTML কেন ইউজ করা হয়? এর যে পেজগুলো তৈরি করতে হবে, google.com, facebook.com, হাবিজাবি যা .com আছে, .co.in আছে, সেগুলো পেজ তৈরি করতে গেলে যে ভাষাটা ইউজ করা হচ্ছে ওটা কি HTML। ক্লিয়ার? এর ফুল ফর্ম কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো তোমার যদি সিলেবাসটা দেখো, তোমাদের এখানে HTML নিয়ে কিন্তু একটা পুরো চ্যাপ্টার আছে, ঠিক আছে? এটা নিয়ে আমরা খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসছি, চিন্তার ব্যাপার নেই, খুব শীঘ্রই HTML ক্লাস শুরু করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। মানে ডিটেলসে HTML ক্লাস পরে হবে, এখন জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখছি, HTML দিয়ে আমরা হচ্ছে ওয়েব পেজ তৈরি করতে পারবো। ওকে, আর যারা অলরেডি ভিডিওগুলো ফলো করো তাদেরকে অবশ্যই বলবো, তোমার যদি HTML এখন থেকে পড়াশোনা করতে চাও, অবশ্যই প্লে লিস্টে যাও। প্লে লিস্টে গিয়ে দেখবে আমার কিন্তু HTML একটা পুরো প্লে লিস্ট দেওয়া আছে, যে প্লে লিস্টটা খুবই জনপ্রিয়। এই প্লে লিস্ট দেখো দেওয়া আছে ক্লাস 12 HTML WB CHSC কমার্স কম্পিউটার সায়েন্স। এই প্লে লিস্টের মধ্যে তোমাদের কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশনের HTML ফার্স্ট ক্লাস দেওয়া আছে। যারা এই বছর HS দিচ্ছে তাদের যা সিলেবাস, তোমাদের সিলেবাস একই আছে, যেগুলো কম বেশি আছে ওগুলো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করবো। তোমরা ততক্ষণে এইটা এখন দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই, দেখে নেবে। আচ্ছা, এবার দেবো XML কি। HTML তো বুঝে গেলাম, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এর মধ্যে কী হয়, আমরা আমাদের নিজেদের প্রয়োজনীয় ট্যাগ বানাতে পারি। HTML নিজের একটা ট্যাগ, হেড ট্যাগ, বডি ট্যাগ, মানে HTML এর মধ্যে কি কিছু প্রিডিফাইন্ড ট্যাগ দেওয়া আছে, যেগুলো আমাদের ইউজ করতেই হবে, ঠিক আছে? যেখানে আমাদের কিন্তু কোনো হাত নেই নতুন কোনো ট্যাগ তৈরি করার। অন্যদিকে XMLটা কি? XML এর সম্পূর্ণ নাম হচ্ছে এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এক্সটেন্সিবল, তুমি এক্সটেন্ড করছো, নিজের মতো করে ইউজ করতে পারছো, যেটি ডেটাগুলিকে বর্ণনা করার জন্য ব্যবহার করা হয়। এখানে যে ট্যাগগুলি ব্যবহার করা হয় সেগুলি আমরা নিজেদের মতো করে নাম দিয়ে ব্যবহার করতে পারি, এটাই হলো XML। তাহলে XML এর ফুল ফর্ম কি? এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কী কাজে ব্যবহার করা হয়? এটা ডেটাগুলিকে বর্ণনা করতে ব্যবহার করা হয়, যেখানে কিছু ট্যাগ ইউজ করা যায়, যে ট্যাগগুলো কি আমরা আমার নিজেদের প্রয়োজনে নিজেদের নাম দিয়ে ইউজ করতে পারি, ঠিক আছে? XML এর কয়েকটি বৈশিষ্ট্য আছে। কী বৈশিষ্ট্য আছে? XML হলো সেলফ ডেসক্রিপটিভ প্রকৃতির, নিজে ডেসক্রিপ্ট করতে পারবে। XML হলো এক্সটেন্সিবল ও মানুষের সহজবোধ্য ভাষা। XML সহজে ব্যবহার করা যায় এবং নিজস্ব ট্যাগ তৈরি করে কাজ করা যায়। XML হলো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্মের প্রয়োজনে তুমি যে কোনো জায়গায় XML কোড লিখতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এবার XML এর বিভিন্ন অংশগুলি কী কী অংশ আছে XML এর মধ্যে? এলিমেন্ট আছে, অ্যাট্রিবিউট আছে, টেক্সট কন্টেন্ট আছে এবং নেম স্পেস আছে। এটা হলো XML এর অংশগুলো। ওকে, পরের প্রশ্ন, XML কোন কোন শিল্পে ইউজ করা হয়, কোন কোন ফিল্ডে XML কাজ করে? ওয়েব ডেভেলপমেন্ট করতে XML কাজ করে, ডেটা ইন্টিগ্রেশন করতে XML কাজ করে, ডকুমেন্ট ম্যানেজমেন্ট করতে XML কাজ করে, এন্টারপ্রাইজ সফটওয়্যার করতে XML কাজ করে, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করতে XML কাজ করা হয়। তোমরা বই থেকে XML সম্বন্ধে ডিটেলস নোটস পেয়ে যাবে, এগুলো অবশ্যই তোমরা বই থেকে পড়বে। বই থেকে একবার রিডিং দেওয়ার পর আমার নোটসটা দেখে নেবে, আশা করি অনেক হেল্প হবে তোমাদের কাছে, ঠিক আছে? কারণ তোমাদের সিলেবাস, বারবার বলছি, অনেক বড় সিলেবাস, প্রচুর পড়তে হবে, তার মধ্যে কিছু শর্টকাট নোট বানাতে হবে। ওকে, তাহলে আমার কিন্তু XML এর কাজটা হয়ে গেল। এবার আমরা দেখে নেবো যে HTML এর সঙ্গে XML এর কী পার্থক্য আছে, ঠিক আছে? দেখে নাও HTML এর সাথে XML এর কী পার্থক্য। আচ্ছা, তোমরা যারা HTML এর ভিডিও দেখেছো তারা তো দেখে নিয়েছো, আর XML এর কোড কিন্তু তোমাদের এইভাবে লিখতে হয়, ঠিক আছে? প্রথমে আমাদের XML শুরু করতে হয়, ট্যাগের মধ্যে কোশ্চেন মার্ক XML ভার্সন দিতে হবে একটা, তারপর নোট বলে তুমি একটা হচ্ছে ট্যাগ বানিয়েছো, নোট বলে শেষ করেছো, এইভাবে তোমাদেরকে XML এর কাজ করতে হয়, ঠিক আছে? এবার দেখবো XML এর সাথে HTML এর কী পার্থক্য। হ্যাঁ, তোমরা এই পার্থক্যটা দেখে নাও, প্লাস আমার নোটটাও দেখে নাও। আমি কি লিখেছি? প্রথমে লিখেছি পার্থক্য, মানে যেহেতু এটা শর্ট ফর্ম HTML এবং XML, ইহার ফুল ফর্ম কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ইহার ফুল ফর্ম কি? এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? HTML এর নিজস্ব পূর্ব নির্ধারিত ট্যাগ রয়েছে, XML এর পূর্ব নির্ধারিত ট্যাগ নেই।
নিজেই ট্যাগ বানাতে পারবে। HTML হোয়াইট স্পেস সংরক্ষণ করে না, এটা হচ্ছে হোয়াইট স্পেস সংরক্ষণ করে। HTML একটি তুলনামূলকভাবে বড় ডকুমেন্ট, বাট XML ছোট ডকুমেন্ট। এই 4টা পার্থক্য পড়লে আশা করি হয়ে যাবে। ওকে, আমাদের কিন্তু এই কাজটা হয়ে গেল। এবার দেখুন পরের পার্ট কি, আইপি অ্যাড্রেস। খুব একটা ইম্পর্টেন্ট অংশ আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস কি? আচ্ছা, আইপি কথার সম্পূর্ণ নাম কি? ইন্টারনেট প্রোটোকল। তাহলে ইন্টারনেট প্রোটোকলে একটা ঠিকানা থাকবে। ঠিকানা মানে কি? যেমন দেখো, তোমরা প্রত্যেকে মোবাইল ইউজ করছো, সবাই ইউজ করছি, কম্পিউটার ইউজ করছি। মনে করো কোনো একটা কম্পিউটার থেকে কোনো একটা খারাপ কাজ হয়েছে, কেউ কাউকে ছেড় দিয়েছে বা কোনো মেশিন হ্যাক করেছে। তো তুমি যদি কোথাও কমপ্লেন করো, তোমাকে কি করে ট্র্যাক করবে? তোমাকে ট্র্যাক করবে তোমার আইপি অ্যাড্রেস দিয়ে। তার তুমি যে ডিভাইস থেকে কাজটা করছো তার একটা ঠিকানা আছে নেটওয়ার্কে, ওটা হচ্ছে আইপি অ্যাড্রেস। বোঝা গেল? তো আইপি অ্যাড্রেসের সংজ্ঞাটা কী হবে, যেমন দেখে নাও। আচ্ছা, আমার নোটসটা বের করি। এই দেখো, আইপি কথার অর্থ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। TCP/IP প্রোটোকলের মাধ্যমে তথ্য আদান প্রদানের জন্য একই নেটওয়ার্কে সংযুক্ত প্রত্যেকটি কম্পিউটারের পৃথক পৃথক ঠিকানা বা অ্যাড্রেসের প্রয়োজন হয়। ঠিক আছে? TCP/IP তথ্য পাঠানোর সময় বলে দেওয়া হয় কোন অ্যাড্রেসে ওই তথ্য যাবে, একেই বলা হয় কি আইপি অ্যাড্রেস। ঠিক আছে? তার মানে নেটওয়ার্কের তথ্য আদান প্রদানের সময় প্রত্যেকটা কম্পিউটারে একটা করে আলাদা আলাদা ঠিকানার প্রয়োজন হয়। মনে করো তুমি তোমার স্কুলে বসে আছো, স্কুলে 10টা কম্পিউটার আছে, সবাই কিন্তু নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে? তাই 10টা কম্পিউটারে কিন্তু ঠিকানা একই হবে না, 10টা কম্পিউটারে 10 রকম ঠিকানা হবে। ওটাই হচ্ছে আইপি অ্যাড্রেস। আর যদি আইপি অ্যাড্রেস না থাকে, তুমি তথ্যটা কাকে পাঠাবে, ডেটা কোন অ্যাড্রেস থেকে কোন অ্যাড্রেসে যাবে, ওই জন্য কিন্তু আইপি অ্যাড্রেসের প্রয়োজন হয়। আশা করি ক্লিয়ার। এবার দেখো, একটা আইপি অ্যাড্রেস দেখতে যেমন এরকম হয়। আমি যদি বইয়েরটা দেখাই, দেখো 192.133.50.2। ঠিক আছে? এই একটা আইপি অ্যাড্রেস। ঠিক আছে? এই আইপি অ্যাড্রেসের মধ্যে প্রথম যে 3টা আছে একে বলা হয় নেটওয়ার্ক অ্যাড্রেস, আর লাস্টটাকে বলা হয় হোস্ট অ্যাড্রেস বা হোস্ট আইডি। কী বললাম? নেট আইডি এবং হোস্ট আইডি। ঠিক আছে? দেখে নাও, একটা আইপি অ্যাড্রেসের 2টি অংশ, একটা নেট আইডি এবং একটা হোস্ট আইডি। যদি আমরা দেখে নিই উদাহরণটা, এই প্রথম 3টা হচ্ছে নেট আইডি বা নেটওয়ার্কের ঠিকানা, বা একটা হোস্ট বা হোস্টের ঠিকানা। এবার কিছু পয়েন্ট তোমাদের আমি লিখিয়ে দিয়েছি, খুব পয়েন্টগুলো খুবই ইম্পর্ট্যান্ট, দেখে নাও। আইপি অ্যাড্রেসে প্রতিটা সংখ্যার মান 0 থেকে 255 এর মধ্যে হয়। এর মানে এই যে আমি লিখেছি 192, 133, এগুলো তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারো। এখানে সবচেয়ে কম সংখ্যাটা হচ্ছে 0 আর হাইয়েস্ট সংখ্যাটা হচ্ছে 255। ঠিক আছে? 255। এবার সেই হিসাবে প্রথম আইপি অ্যাড্রেসটা হচ্ছে 0.0.0, যেহেতু 0 থেকে শুরু হচ্ছে, তাই প্রথম যে আইপি অ্যাড্রেসটা ছিল তার নাম 0.0.0, এবং শেষ যে আইপি অ্যাড্রেসটা হবে তার মান কত? 255.255.255। ঠিক আছে? এই যে সিস্টেমে যদি আইপি অ্যাড্রেস আমরা বানাতে পারি, তবে আমরা 429 কোটির বেশি কম্পিউটারকে যুক্ত করতে পারবো। ওকে, পরের পয়েন্ট, একটি আইপি অ্যাড্রেসে প্রত্যেকটি সংখ্যাকে 8 বিটের বাইনারি মানে রূপান্তর করা হয়। সেক্ষেত্রে আইপি অ্যাড্রেস হলো 32 বিটের আইপি অ্যাড্রেস, যেখানে 8টা করে বিট নিয়ে 4টি ভাগে ভাগ করা হয়, এবং প্রত্যেকটি ভাগকে বলা হয় অক্টেট। খুব ইম্পর্টেন্ট। মানে হচ্ছে, এই যে আমার সংখ্যাটা আছে 192, 133, এর তো আবার বাইনারি মান বের করতে হবে। ঠিক আছে? এইভাবে বাইনারি মানগুলোকে আমরা 8 বিটের প্রকাশ করি। যেমন 2-এর বাইনারি মান 10, একে আমরা 8 বিটের প্রকাশ করলাম। 50-এর মান এটা, একে আমরা 8 বিটের প্রকাশ করলাম। এইভাবে যদি আমি 8টা বিট নিই, তবে আমার 4টা ভাগ আছে, কত? 32টা বিট হচ্ছে। তাহলে আইপি অ্যাড্রেসে কতগুলো বিট থাকে? অবশ্যই 32টা বিট থাকে। এই 32টা বিটকে যখন তুমি 8টা ভাগে ভাগ করছো, সেই ভাগকে কী বলা হচ্ছে? অক্টেট। তার মানে 1 অক্টেট মানে কত? 8 বিট। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখে নিই পরের পয়েন্টটা। আইপি অ্যাড্রেসকে মোট 5টি ভাগে ভাগ করা হয়, যথা কি ক্লাস এ আইপি অ্যাড্রেস, ক্লাস বি আইপি অ্যাড্রেস, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। আইপি অ্যাড্রেস কত প্রকার? 5 প্রকার। ক্লাস এ থেকে ক্লাস ই অবধি হচ্ছে 5 ধরনের আইপি অ্যাড্রেস। এবারে আমাদের জানতে হবে যে কোন আইপি অ্যাড্রেসে কতগুলো নেট অ্যাড্রেস থাকে এবং কতগুলো হোস্টের অ্যাড্রেস থাকে। দেখো, আমি যদি বই দেখি, এ হলো ক্লাস এ আইপি অ্যাড্রেস, ক্লাস বি, ক্লাস সি। আমরা দেখে বুঝতেই পারছি ক্লাস এটা দেখো, আমার কিন্তু নেট আইডির সংখ্যা কম থাকে, হোস্টের সংখ্যা বেশি থাকে। যত বেশি হোস্ট থাকবে তত কিন্তু আমরা নেটওয়ার্কের সঙ্গে অন্যান্য ডিভাইসকে কানেক্ট করতে পারবো। ঠিক আছে?
ক্লাস বিতে কী হচ্ছে, নেট আর হোস্টের প্রায় সমান সমান আছে। ক্লাস সিতে কী হচ্ছে, নেটওয়ার্ক আর হোস্ট হচ্ছে কম বেশি আছে। এবার আমাকে এখান থেকে বের করতে হবে যে ক্লাস এতে কতগুলো নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে। যেমন দেখো 8টা করে বিট নিয়ে ভাগ করা হয়েছে, যেখানে একটা হয় কিন্তু অলরেডি রিজার্ভ করা আছে, ঠিক আছে। এবার তাহলে এখানে থাকলো কত, 2⁷, ঠিক আছে। এবার এর মধ্যে দুটো আবার ফিউচারের জন্য সেভ করা থাকে, দুটা বাদ, তাহলে কত হচ্ছে 2⁻7 - 2, তাহলে এর মান কত হচ্ছে 126, ঠিক আছে। একইভাবে তাহলে আমাকে হোস্ট বের করতে হবে, হোস্টে কটা আছে 3/24, তাহলে কী হবে 2⁻24 - 2, এটা হলো মানগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট বুঝে রাখলেই হবে। কিছু এমসিকিউ কোশ্চেন থাকে যে নেট আইডি কত বা এই হোস্ট আইডি কত, এইভাবে। একইভাবে দেখো ক্লাস বি এর ক্ষেত্রে কী করেছে, আছে মোট হাফ আছে, 8 আর 16টা, দুটা ঘর বাদ মানে রিজার্ভ আছে, আর দুটা ঘর ফিউচারের জন্য সেভ করা আছে। তাহলে কী হলো 16 থেকে 2 বাদ দিলে 14, তাহলে 2⁻14 - 2, এইভাবে 2⁻14 - 2 16,382। আর ওদিকে কোনো ঘর রিজার্ভ নেই, দুটা ঘর এমনিতেই বাদ যাবে, তো 2⁻16 - 2 এত। একইভাবে ক্লাস সি এর ক্ষেত্রে 2⁻21 - 2 আর 2⁻8 - 2, ওকে। এটুকু যা জেনে রাখলেই হয়ে যাবে। আর তারপরেও যদি জানতে হয় ক্লাস এর কাজ একটু পড়ে নেবে, ক্লাস বি এর কাজ এগুলো অত পড়ার দরকার নেই, ক্লাস সি এর কাজ খুব একটা ইম্পর্টেন্ট নেই, কিন্তু জেনে রাখবে, ঠিক আছে, জানতে হবে। এবার আমরা দেখবো হচ্ছে ডিএনএস বা ডোমেইন নেম সিস্টেম, খুব একটা ইম্পর্টেন্ট। ডোমেইন নেম সিস্টেম কি, দেখো ডোমেইন নেম সিস্টেম বুঝতে গেলে আমরা হচ্ছে প্রথমে বই থেকে দেখে নিই এই পার্টটা। উদাহরণস্বরূপ বলা যেতে পারে google.com। আচ্ছা, কম্পিউটার কি গুগল বা ফেসবুক এই নামগুলো বোঝে? না, বোঝে না স্যার। কম্পিউটার বোঝে এদের বাইনারি ফর্মটা বোঝে বা আইপি অ্যাড্রেস বোঝে, ঠিক আছে। দেখো যদি বলা যেতে পারে google.com এই ওয়েবসাইটটির নামটি সকলের জানা, কিন্তু গুগলে ওয়েবসাইট খোলার জন্য যদি আমাদের মনে রাখতে হতো 74.125.45.100, ঠিক আছে। আমি যদি আমার ওয়েবসাইটে লিখি 74.125. তারপর কত আছে 45.100, যদি আমরা এই একটা আইপি অ্যাড্রেস লিখি, তবে কিন্তু আমাদের হয়তো এখানে গুগলের পেজটা খুলে যাবে। তার মানে গুগলের আইপি অ্যাড্রেসকে এখানে বোঝানো হয়েছে এই নাম্বারটা দিয়ে, ঠিক আছে। তো আমাকে যদি এইভাবে সবকটা ওয়েবসাইটে আইপি অ্যাড্রেস মনে রাখতে হতো, তবে কিন্তু অনেক কষ্টকর হতো, ঠিক আছে। এই কারণে ডোমেইন নেমগুলি তৈরি করা হয়েছিল। তার মানে ডোমেইন নেমের কাজটা কি, ডোমেইন নেমের কাজটা হচ্ছে এর নাম আছে ফেসবুক, গুগল, এদেরকে বলা হয় ডোমেইন নেম। এই নামগুলোকে ওরা আইপি অ্যাড্রেসে কনভার্ট করে দেয়, ঠিক আছে। এবার তুমি নোটটা খেয়াল করে দেখো, ডিএনএস এর পুরো নাম কি, ডোমেইন নেম সিস্টেম। ডিএনএস হলো একটি প্রযুক্তি যা ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করে, আমি বলে দিলাম। এবার ডোমেইন নেম কি, ডোমেইন নেম একটি নাম যা একটি ওয়েবসাইটকে আইডেন্টিফাই করে, যেমন গুগল, মাইক্রোসফট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি, এদেরকে বলা হয় ডোমেইন নেম, ওকে। এবারে ডোমেইন নেম আবার 3 প্রকার, কী কী নাম আছে, টপ লেভেল ডোমেইন নেম, মেইন ডোমেইন নেম এবং সাব লেভেল ডোমেইন নেম। কী বললাম, টপ লেভেল ডোমেইন নেম, মেইন ডোমেইন নেম এবং সাব ডোমেইন নেম। টপ লেভেল ডোমেইন কোনটা বলো, www.facebook.com, এই যে .comটা কি টপ লেভেল ডোমেইন নেম, টপে আছে। ওপরে 3টা ডোমেইন ছাড়াও ভৌগোলিক অবস্থার উপর ভিত্তি করে আরও কিছু ডোমেইন আছে, যার নামগুলো কি কান্ট্রি কোড বা টপ লেভেল ডোমেইন, যেমন .au অস্ট্রেলিয়া, .ac .br ব্রাজিল, ইন্ডিয়ার জন্য .in ইন্ডিয়া ইত্যাদি। এই মানে দেখবে কিছু কিছু ওয়েবসাইট আছে .co.in ফর ইন্ডিয়া, মানে ভৌগোলিক অবস্থার উপর ভিত্তি করে ডোমেইন নেমকে এইভাবে ভাগ করা হয়েছে। এই লিস্টে দেওয়া আছে কোন দেশে কোনগুলো ডোমেইন, মানে ভৌগোলিক অবস্থার ভিত্তি করে নামগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে। এই হলো ডোমেইন নেম, আশা করি ক্লিয়ার হয়েছে। এবার দেখবো আমরা ইউআরএল জিনিসটা কি, খুব ইম্পর্টেন্ট জিনিস। ইউআরএল মানে কি, আমি যদি কোনো ওয়েবসাইট খুলি, আমি এখানে খুলছি ফেসবুক, লিখলাম facebook.com, কিন্তু যেই facebook.com দেখা খুললাম, উপরে কি দেখা যাচ্ছে https://www.facebook.com, এই যে পুরো পুরো লিঙ্কটা, এটাই হচ্ছে কি ইউআরএল, মানে ইউনিফর্ম রিসোর্স লোকেটার। এর মানে কি, প্রত্যেকটা ওয়েবসাইটের একটি করে নির্দিষ্ট ঠিকানা থাকে,
এদেরকে বলা হয় ইউআরএল। ইহার সম্পূর্ণ নাম কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আমি যদি উদাহরণ লিখি http://www.google.com, এর পুরোটাকে বলা হবে কি? ইউআরএল। একটা ইউআরএল চারটা অংশ। কী কী অংশ আছে? প্রোটোকল আছে, সাব ডোমেন বা প্রেফিক্স আছে, ডোমেন নেম আছে, টপ লেভেল ডোমেন। এখানে টপ লেভেল ডোমেন .com, ডোমেন নেমটা হচ্ছে গুগল, সাব ডোমেনটা www, আর HTTPটা কি? প্রোটোকল। এটা আমরা আগে জেনেছি। HTTP লাস্টে পি আছে, তার মানে পি ফর প্রোটোকল। এটা হলো ইউআরএল। আশা করি ক্লিয়ার হয়েছ। তো আমাদের ইউআরএলও হয়ে গেল। এবার দেখো আইএসপি। প্রত্যেকে কিন্তু আমরা আইএসপি ইউজ করছি। আমার ফোনে আছে জিওর আইএসপি, তোমার ফোনে আছে বিএসএনএল আইএসপি, কারোর ফোনে আছে ভিআই, ভোডাফোনের আইএসপি। তার মানে আইএসপি কি? যে সকল সংস্থা ইন্টারনেট পরিষেবা প্রদান করে তাদের কি বলবে? আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হু প্রোভাইডস আস আইএসপি, মানে ইন্টারনেট। ঠিক আছে? যেমন কি বিএসএনএল, এয়ারটেল, ভিআই ইত্যাদি। এর মধ্যে বিএসএনএল, এমটিএনএল এগুলো কি? সরকারি আইএসপি। বাকি জিও, এয়ারটেল এগুলো কি? প্রাইভেট আইএসপি। আর আইএসপি ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এবার আমরা দেখে নেব আইএসপি কি হয়ে গেল। এবার ওয়েবসাইট কি? আচ্ছা, ওয়েবসাইট মানে কি? একটি ওয়েবসাইট হলো পারস্পরিক সম্পর্কযুক্ত অনেকগুলি ওয়েবসাইটের একটি সংগ্রহ। তার মানে হচ্ছে কি, বই থেকে কি ওয়েবসাইটটা? ওয়েবসাইট, একটি ওয়েবসাইট হলো পারস্পরিক সম্পর্কযুক্ত, আচ্ছা এখানে একটু ভুল লেখা আছে, অনেকগুলি ওয়েব পেজের সংগ্রহ। ওয়েব পেজ হবে তার মানে যখন তুমি একটা ওয়েবসাইট, যেমন গুগলের ওয়েবসাইট, ঠিক আছে? গুগলের মধ্যে কি একটা পেজ আছে? না, অসংখ্য পেজের সমস্ত মিলে কিন্তু একটা পেজ হয়েছে, ওয়েবসাইট হয়েছে। ফেসবুকের মধ্যে তো খালি ফেসবুকের পেজটা নেই, আমাদের মতো অসংখ্য ব্যক্তি অ্যাকাউন্টগুলো আছে। তার মানে একটা ওয়েবসাইট হচ্ছে অসংখ্য ওয়েব পেজের একটা সংগ্রহ, যেখানে অসংখ্য ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে। ওকে, এবার কি দেবো ওয়েব ব্রাউজার কি? ওয়েব ব্রাউজার মানে কি? ওয়েব ব্রাউজার একটা সফটওয়্যার, প্রত্যেকের মোবাইলে দেখবে ওয়েব ব্রাউজার আছে। কি আছে? কারো মোবাইলে গুগল ক্রোম আছে, অপেরা আছে, ফায়ারফক্স আছে, এগুলো ওয়েব ব্রাউজার। তার মানে যে সমস্ত সফটওয়্যার প্রোগ্রামগুলি ব্যবহার করে ইন্টারনেটে ওয়েবসাইটগুলি ব্যবহার করা যায় তাকে বলা হয় ওয়েব ব্রাউজার। যেমন কি ইন্টারনেট এক্সপ্লোরার, নেটস্কেপ নেভিগেটর, ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা, মোজেক, অ্যাভান্ট, মাইক্রোসফট এজ, অ্যাপেল সাফারি, টর ব্রাউজার ইত্যাদি। তোমরা বই থেকে নামগুলো ভালো মতো পেয়ে যাবে। দেখো, এই হলো গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, ফায়ারফক্স, নেটস্কেপ নেভিগেটর ইত্যাদি। ঠিক আছে? এগুলো সবাই এক একটা ওয়েব ব্রাউজার। বইয়ে সুন্দর নামগুলো দেওয়া আছে, তোমরা এখান থেকে নামগুলো লিখে নেবে। তার মানে ওয়েব ব্রাউজার কি? ওয়েব ব্রাউজার হলো একটা সফটওয়্যার যার মাধ্যমে কিন্তু আমরা ইন্টারনেট খুলতে পারি। ঠিক আছে? এবার ওয়েব ব্রাউজারে কিছু কাজ আছে। কী কী কাজ এখান থেকে দেখে নেবে। এখান থেকে একটা প্রশ্ন আসে, ওয়েব ব্রাউজিং বা নেট সার্ফিং বলতে কী বোঝো? মনে করো তুমি কোনো একটা টপিকের উপর ওয়েবসাইটে কিছু সার্চ করছো, এটার মানে কি, এটার উত্তর কী? যখন আমি কোনো টপিকের ব্যাপারে ওয়েবসাইটে কিছু সার্চ করা মানে কি? এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে যাওয়া। এই যে আমি এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজ যাচ্ছি বা ঘুরে বেড়াচ্ছি, একে বলা হচ্ছে কি? ওয়েব ব্রাউজিং বা নেট সার্ফিং। দেওয়া আছে ওয়েব ব্রাউজারের মাধ্যমে হাইপারলিঙ্কের সাহায্যে এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে বিচরণ করার পদ্ধতিকে বলা হয় ওয়েব ব্রাউজিং বা নেট সার্ফিং। হয়ে গেল। এবার দেখবো আমরা ওয়েব সার্ভার কি, আর লাস্ট দেখবো ওয়েব হোস্টিং কি। ওয়েবসাইটের একটা সার্ভার যেখানে সমস্ত ওয়েবসাইটগুলো মানে রাখা আছে। ওয়েব সার্ভার হলো এমন একটি কম্পিউটার যা ওয়েবসাইটের ডেটা সঞ্চয় করে রাখে। সার্ভার কি আমরা আগেও দেখেছি, ক্লায়েন্ট সার্ভার, পিয়ার টু পিয়ার। তার মানে এটা একটা কম্পিউটার যেখানে কি সমস্ত ওয়েবসাইটের ডেটাগুলো স্টোর করা আছে এবং ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ওয়েব পেজকে সরবরাহ করে ওয়েব সার্ভার। ঠিক আছে? যেমন গুগলে ওয়েব সার্ভার আছে। আচ্ছা, বই থেকে দেখে নিন ওয়েব সার্ভার কোথায় গেল। ওয়েব সার্ভার যেমন গুগল ওয়েব সার্ভার, জিগওয়াও সার্ভার, লাইট এইচটিটিপিডি সার্ভার, মাইক্রোসফট ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস সার্ভার, নেগিংসের সার্ভার, অ্যাপ এক এইচটিটিপি সার্ভার ইত্যাদি। এগুলো হচ্ছে একটা ওয়েব সার্ভার। ঠিক আছে? আচ্ছা, ওয়েব সার্ভারগুলো কী কী কাজ করে দেখে নেবে। ডেডিকেটেড সার্ভার কাজ করে, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার আছে ইত্যাদি। এবার লাস্ট দেখবো আমরা ওয়েব হোস্টিং। হোস্ট করছে ওয়েবসাইটকে। ঠিক আছে?
ওয়েব হোস্টিং ব্যাপারটা কি? ওয়েব হোস্টিং হলো এমন একটি পরিষেবা যা ব্যক্তি এবং সংস্থাগুলিকে তাদের তৈরি ওয়েবসাইটগুলি ইন্টারনেটে হোস্ট করতে দেয়। ঠিক আছে, মানে এটাকে এমন একটা প্রযুক্তি, তুমি একটা ওয়েবসাইট তৈরি করেছো যেটা তুমি ইন্টারনেটে ইউজ করছো, ওটা হচ্ছে ওয়েব হোস্টিং। হোস্টিং হলো এমন একটি সিস্টেম যেখানে ওয়েবসাইটের ডেটা, যেমন ছবি হতে পারে, টেক্সট হতে পারে, ভিডিও হতে পারে, ডেটা রাখার জন্য সার্ভারের স্পেস ভাড়া করা হয়। ঠিক আছে, আমি আমার কোম্পানির ডেটাগুলোকে আমি ওয়েবসাইটে রাখবো, তার জন্য আমাকে কিছু স্পেস ভাড়া দিতে হচ্ছে, ওটা হচ্ছে ওয়েব হোস্টিং। একটি ওয়েবসাইটের যাবতীয় ফাইল, ডেটাবেস যেখানে জমা থাকে এবং ইন্টারনেটে ব্যবহার করে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সেই ওয়েবসাইটটাকে ভিজিট করা যায়। ঠিক আছে, আচ্ছা, এটার সংজ্ঞাটা আমি নোটসে কি লিখিয়েছি। ওয়েব হোস্টিং হলো একটি পরিষেবা যা ব্যক্তি এবং সংস্থাগুলিকে তাদের তৈরি ওয়েবসাইটগুলিকে ইন্টারনেটে হোস্ট করতে দেয়, এটা হচ্ছে ওয়েব হোস্টিং। ঠিক আছে, তো এখান থেকে দেখতে হবে ওয়েব হোস্টিং কী কী কাজগুলো করে। স্টোরেজ করে, সার্ভার তৈরি করে, ব্যান্ডউইথ কন্ট্রোল করে, ডোমেইন নেম ম্যানেজমেন্ট করে ইত্যাদি, নিরাপত্তা প্রদান করে, প্রযুক্তিগত কিছু সাহায্য করে ইত্যাদি। ওয়েব হোস্টিং কত রকমের হতে পারে, জাস্ট নাম দেখে রাখো। শেয়ারিং হোস্টিং, ডেডিকেটেড হোস্টিং, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, ক্লাউড হোস্টিং, এবং কি আছে রিসেলার হোস্টিং আর কালেকশন হোস্টিং। এগুলো হচ্ছে ওয়েব হোস্টিংয়ের কিছু কিছু পার্ট। ওয়েব হোস্টিংয়ে কী কী সুবিধা আছে, সুবিধা দেওয়া আছে রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা, নির্ভরযোগ্যতা, গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি, নমনীয়তা, সহায়তা, স্কেলেবিলিটি ইত্যাদি। ওয়েব হোস্টিংয়ে অসুবিধা কিছু আছে, দেখে নেবে। নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে, সীমিত নিয়ন্ত্রণ হতে পারে। কেন ঝুঁকি বলছে, দেখো আমরা আমাদের সমস্ত ডেটা কিন্তু ওয়েব সার্ভারের দিকে রেখেছি, তো তার উপর কিন্তু আমাদের কোনো হাত নেই, তো একটা নিরাপত্তার মানে সমস্যা মানে থেকে যেতে পারে। চুক্তিমূলক বাধ্যবাধকতা, আমি আমার ওয়েবসাইট থেকে আমি মানে একটা সামান্য কিছু স্পেস কিনে রেখেছি, তার সঙ্গে আমার সঙ্গে সেই ওয়েব সার্ভারের চুক্তি হচ্ছে, 1 বছরের চুক্তি হচ্ছে, 2 বছরের চুক্তি হচ্ছে, তার মানে আমার সঙ্গে টাকা পয়সা একটা লেনদেন হচ্ছে যে তোমাকে আমি এই কটা দিন আমার সার্ভারটাকে ইউজ করতে দিচ্ছি, এটা হচ্ছে চুক্তি বাধ্যবাধকতা। ঠিক আছে, তো স্টুডেন্ট আমরা কিন্তু সাকসেসফুলি এই 5 নম্বর মানে অধ্যায়টা শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমিও কিন্তু অনেক মানে যাই হোক কষ্ট করে হোক, যেভাবে হোক ভিডিও বানাচ্ছি, তোমাদের জন্যই বানাচ্ছি, ফ্রি ক্লাস দিয়ে যাচ্ছি। আশা করি ইউটিউবে কিন্তু হয়তো ঘোষ কম্পিটিটিভ তোমাদের এইভাবে ডে বাই ডে সিলেবাস ওয়াইজ ক্লাস দিয়ে যাচ্ছে। যাই হোক, তোমাদের সাপোর্ট একান্ত কাম্য। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। ঠিক আছে, তোমরা চ্যাপ্টার শেষ করে দিয়েছি, তোমরা অনুশীলনী প্রশ্নগুলো ঘাটবে, নিজেরাও ঘাটবে। যে কোনো প্রশ্নে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর তোমরা জানোই আমি কিন্তু প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। ঠিক আছে, বেস্ট অফ লাক, খুব মন দিয়ে পড়াশোনা করো। অনেক বড় সিলেবাস, শুধুমাত্র কম্পিউটার নয়, তার পাশাপাশি তোমাদের আরও 5টা সাবজেক্ট পড়তে হচ্ছে, তার মধ্যে সময় বের করে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। বাই, ভালো থেকো, সুস্থ থেকো।